প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি প্রথমে এলিট অ্যাপে সেমিস্টার 4 দ্বাদশ শ্রেণীর ইতিহাস ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা সেমিস্টার 4 এর প্রথম ক্লাস শুরু করতে চলেছি। তো এর আগের দিন সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম এবং এই সিলেবাসে প্রথমে যেটা রয়েছে ইউনিট 3 এবং ইউনিট 3 তে কোন কোন বিষয়গুলো রয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজ থেকে আমরা সেই ইউনিট 3 থেকে শুরু করছি এবং এই ইউনিট 3 তে যতগুলো টপিক রয়েছে সেগুলো কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সেগুলো আলোচনা করা হবে, কোনো কিছুই ছাড়া যাবে না। তার কারণ 3 এবং 4 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে এবং 8 নম্বরে হচ্ছে সর্বোচ্চ বড় থাকবে। তো প্রথম ইউনিট বা বলতে পারো যে ইউনিট 3 তোমাদের সেমিস্টার 4 এ, তো সেখানে 3 এবং 4 নম্বরের কোশ্চেন থাকবে। তো 3 এবং 4 নম্বর মানে সেটা হচ্ছে ছোট কোশ্চেনই বলতে পারো, যেখান থেকে কোশ্চেন কিন্তু দিতে পারে যে কোনো জায়গা থেকে। তো সেই কারণে কোনো কিছু বাদ দেওয়া চলবে না। তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই দেখো যে ইউনিট 3 তার নামটা আমরা প্রত্যেকে জানি, যেহেতু আগের ক্লাসে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রত্যেকে সিলেবাসটা দেখেছো, প্রত্যেকের কাছে সিলেবাস রয়েছে। নতুন সেমিস্টার শুরুর আগে কিন্তু প্রত্যেককে আগে যেটা ভালোভাবে করতে হবে সেটা হচ্ছে সিলেবাসটাকে বুঝতে হবে, সিলেবাসটাকে জানতে হবে। প্রত্যেকের কাছে যাতে সিলেবাসটা থাকে, তোমাদের এলিট যে অ্যাপ সেখানে সিলেবাসটা আপলোড করা রয়েছে, যারা এখনো সেটা দেখোনি তারা দেখে নেবে। তো সেই অনুযায়ী ইউনিট যে 3 তার নাম হচ্ছে বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ। তো বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এর ভিতর কিন্তু অনেক কিছু রয়েছে আলোচনা, তবে সের দিকে যাব না। তার কারণ তোমাদের যে সিলেবাসে যতটুকু রয়েছে ততটুকু হচ্ছে আলোচনা করতে হবে বা আমাদের পড়তে হবে বা জানতে হবে। তো সেই হিসাবে দেখো যে ইউনিট 3 বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ, তার একটা হচ্ছে টপিক বা আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের কারণ এবং তার সাথে সাথে এই সিপাহী বিদ্রোহের ব্যর্থতা সেটা আলোচনা করব আজকের এই ক্লাসের মাধ্যমে। তার পরবর্তীতে আমরা সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা নেচার নিয়ে আলোচনা করব, তারপরে কারা প্রতিনিধিত্ব করেছিল সেটা নিয়ে আলোচনা করব, সর্বোপরি তার যে ফলাফলটা বা প্রভাবটা কতটা পড়েছিল ভারতের যে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে সেই দিকগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে তাহলে ক্লাসটা শুরু করা যাক। এলিট অ্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। তো দেখো যে এই সিপাহী বিদ্রোহ বা তাকে আবার মহাবিদ্রোহ বলা হয়, তাহলে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ, এই ধরনের যে বলার যে যুক্তিকতা সেগুলো কিন্তু এখানে আলোচনা করব না। যখন আমরা সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে আলোচনা করব তখন কিন্তু সেই দিকগুলো ভালোভাবে দেখব। তবে এখানে দেখো যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ যাই বলি না কেন, তার কারণগুলো আলোচনা করব। তাহলে প্রত্যেকটা বিদ্রোহ বা বিপ্লব তার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, বিভিন্ন কারণের সমন্বয় হচ্ছে বিদ্রোহ বা বিপ্লব। তো এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের অনেকগুলো কারণ ছিল, যেমন হচ্ছে রাজনৈতিক কারণ, তারপরে হচ্ছে সামাজিক কারণ, সামরিক কারণ, অর্থনৈতিক কারণ, তাৎক্ষণিক কারণ সবশেষে, এবং ধর্মীয় কারণকেও রাখা যেতে পারে। তো
তো সিপাহী বিদ্রোহে এতগুলো কারণ ছিল, সেই কারণগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রত্যেকটা কারণ আমাদেরকে জানতে হবে, তার কারণ যেহেতু 3 এবং 4 নম্বর হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, তো সেই হিসাবে যে কোনো কারণ কিন্তু তোমাদের 3 এবং 4 নম্বরের প্রশ্ন হিসাবে দিয়ে দিতে পারে, বলে দিতে পারে কি যে সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো, বা সিপাহী বিদ্রোহের সামরিক কারণ ব্যাখ্যা করো, সিপাহী বিদ্রোহের তাৎক্ষণিক কারণটা কি ছিল, বা সিপাহী বিদ্রোহের ধর্মীয় কারণ কি ছিল, এই ধরনের কোশ্চেন দিতে পারে। তো সেই কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে বা এই ক্লাসটা তোমাদের শুনতে হবে, তাহলে তোমাদের যাবতীয় যে প্রশ্নের যে অ্যান্সারগুলো তোমরা করতে পারবে। যদি আলাদাভাবে নোট যদি না প্রোভাইড করাও হয়, তোমরা কিন্তু ক্লাসের মাধ্যমে সেগুলোর অ্যান্সার করতে পারবে, যদিও আমি সেগুলো আলাদাভাবে তোমাদের নোট আকারে দিয়ে দেবো। যে ধরনের কোশ্চেন আসতে পারে সেটা 3-4 নাম্বারের যে ধরনের কোশ্চেন আসবে সেইভাবে কিন্তু তোমাদের যে পিডিএফ নোট আকারে দিয়ে দেবো। তো এখন তাহলে তোমাদের যেটা করতে হবে, এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। তো প্রথমেই দেখো যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাজনৈতিক কারণ, যে পলিটিক্যাল যে রিজনটা কি ছিল সেটা প্রথমে তুলে ধরার চেষ্টা করব। রাজনৈতিক কারণ, সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। তার কারণ এখানে যারা অংশগ্রহণ করেছিল তারা হচ্ছে বিভিন্ন রাজা, গদিচ্যুত রাজা বা যুবরাজ বা সিপাহীদের মধ্যে থেকে প্রধান, এরা কিন্তু অংশগ্রহণ করেছিল। তাহলে রাজনৈতিক কারণটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সিপাহী বিদ্রোহে। তো এই রাজনৈতিক কারণগুলো কি ছিল সেগুলো কিন্তু আমরা দেখব। তাহলে রাজনৈতিক কারণের প্রথমে যে পয়েন্টটি রাখা হয়েছে সেটা হচ্ছে কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি। কোম্পানি বলতে এখানে কোন কোম্পানিকে বলা হচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার কথা বলা হচ্ছে। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষে তারা প্রবেশ করেছিল কত সালে আমরা প্রত্যেকে জানি। ভারতবর্ষ তথা বাংলাতে প্রবেশ করেছিল সেটা আমরা জানি কি যে 1757 সালের যে 23শে জুন পলাশির যে যুদ্ধ, এই পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ তথা হচ্ছে ভারতবর্ষে প্রবেশ করছে। তাহলে এই 1757 থেকে 1857 সাল সিপাহী বিদ্রোহ, তাহলে এর সময়সীমাটা কত হচ্ছে? সময়টা হচ্ছে প্রায় হচ্ছে 100 বছর। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রায় 100 বছর শাসন করে ফেলছে। তাহলে 100 বছর শাসনের সময় তাহলে নিশ্চয়ই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ভারতবর্ষে শাসন করার জন্য সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগ করেছিলেন, সেটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগ না করলে 100 বছরটা একটা কম সময় নয়। একজন মানুষের যে আয়ু তার থেকে হচ্ছে বেশি সময়। তো সেই দিক থেকে দেখো যে এই যে 100 বছর যে তার রাজত্ব করেছিল, তো সেখানে কিন্তু সাম্রাজ্যবাদী যে নীতি তারা কিন্তু প্রয়োগ করেছিল। 1757 সালে যে পলাশির যুদ্ধ হয়েছিল, তার পরবর্তীতে বক্সার যুদ্ধ হয়েছিল, এবং এই বক্সার যুদ্ধের পরপর কিন্তু তারা বিভিন্ন যে তাদের যে কূটনৈতিক যে নীতি, সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগ করে তারা ভারতবর্ষকে তাদের শাসনে নিয়ে এসেছিল। এবং এই যে সময় 1757 থেকে 1857 সাল, এই দীর্ঘ 100 বছর তারা যে শাসন করেছিল, তার মিডিলে কিন্তু ব্রিটিশ বিরোধী সেই ধরনের বড় আন্দোলন করে ওঠেনি। হয়েছিল অনেক যে কৃষক আন্দোলন বা আদিবাসী বিদ্রোহ, এগুলো কিন্তু হয়েছিল। আমরা জানি যে সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ,
ফরাজি ওয়াহাবি আন্দোলন, এই ধরনের আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু ব্রিটিশদের ভিতকে নড়াতে পারিনি। তো এই 100 বছর পর 1857 সাল যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, যে বিদ্রোহটা গড়ে উঠেছিল, সেই বিদ্রোহের ফলে ব্রিটিশদের যে ভিত অনেকটা নড়বড়ে হয়েছিল, এইটুকুটা মনে করা যেতে পারে। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা আমাদের যেটা আলোচনা, এই যে 100 বছর তারা যে রাজত্ব করেছিল, এই 100 বছরে তারা যে সাম্রাজ্যবাদী যে নীতি প্রয়োগ করেছিল, তার মধ্যে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্ত্ব বিলোপ নীতি। তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্ত্ব বিলোপ নীতি, এই দুটো নীতি প্রয়োগ করেছিল যে তারা বক্সার যুদ্ধের পরবর্তী সময়, অর্থাৎ 1798, আর এটা হচ্ছে সত্ত্ব বিলোপ হচ্ছে 1848। এই দুটো নীতি ছিল খুবই গুরুত্বপূর্ণ নীতি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সাম্রাজ্য বিস্তার করার ক্ষেত্রে, বিভিন্ন রাজ্য দখল করার ক্ষেত্রে বিভিন্ন উপায়ে। তো সেই দিকগুলো আমরা দেখব। এই যে সাম্রাজ্যবাদী নীতির মধ্যে যে অধীনতামূলক মিত্রতা নীতি বললাম 1798, কে করেছিল? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি তিনি অধীনতামূলক মিত্রতার নীতি যে প্রবক্তা, যার মাধ্যমে বিভিন্ন রাজ্য তারা দখল করেছিল। তাহলে এই লর্ড ওয়েলেসলি যে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করল, এই অধীনতামূলক মিত্রতা নীতিটা কি? অধীন অর্থাৎ কারো অধীনে থাকবে, মিত্রতা মানে বন্ধুত্ব নীতি, কারো অধীনে থেকে বন্ধুত্ব। তাহলে এটা কি ধরনের? অর্থাৎ লর্ড ওয়েলেসলি যে নেটিভ যে ইন্ডিয়ান যে স্টেট, তাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন যে কোন রাজ্যের রাজা যদি অধীনতামূলক মিত্রতা নীতি যদি তারা যদি মেনে নেয়, তাহলে সেই রাজ্যকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে কি যে ভারতবর্ষের রাজ্যের রাজারা তাহলে কাদের জন্য তারা নিজেদের সেফটি চাইছিল? এই ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে, জাগতেই পারে। তার কারণ হচ্ছে দেখো, যে সময়টাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সাম্রাজ্য বিস্তার ঘটাচ্ছে, সেই সময় দেখো যে বিভিন্ন যে ছোট ছোট রাজ্য তারা হচ্ছে নিজেদের মধ্যে যে সংঘর্ষে লিপ্ত ছিল। যেমন আমরা দেখেছিলাম যে মারাঠা এবং আফগান এদের যে যুদ্ধ, আর এই যুদ্ধের যে ভারতের দুটি শক্তিশালী যে রাজ্য তারা নিজেদের মধ্যে লড়াই করে যখন তাদের শক্তি যখন ক্ষয় হয়ে যাচ্ছে, তখন সেই সমস্ত জায়গাগুলো ব্রিটিশরা দখল করে নিচ্ছে। তো এই ধরনের দেখো যে বিভিন্ন যে রাজ্যগুলো তার নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছিল, তখন তাদের মধ্যে একটা ভয় ছিল। আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন একটা উদীয়মান একটা শক্তি, খুব শক্তিশালী আধুনিক যে অস্ত্রশস্ত্রে সজ্জিত একটা শক্তি। তো সে যখন তাদেরকে কাছে এই ধরনের অফার রাখলো, তখন অনেকে কিন্তু এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, বন্ধুত্বের হাত, কিন্তু তাদেরকে বিভিন্ন বাইরের যে শক্তি তাদের যে আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করবে। তাহলে এর জন্য ওই যে রাজ্যকে তারা রক্ষা প্রদান করবে, তার জন্য কি করতে হবে? তাদেরকে করতে হবে কি, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা সৈন্যবাহিনী যে দলকে তাদেরকে সমস্ত কিছু ভরণ পোষণ দিয়ে তাদেরকে তৈরি করতে হবে, অর্থাৎ সমস্ত খরচ বহন করতে হবে সৈন্যবাহিনীর। এবং তার সঙ্গে সঙ্গে সেই রাজ্যে
যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন যে প্রতিনিধি থাকবে, তাহলে সেই রাজ্যের দায়িত্ব সমস্ত কিছু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নিচ্ছে। তার বিনিময়ে হচ্ছে এই দিকগুলো করতে হচ্ছে। তাহলে এই দিক থেকে দেখো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হলো, যে তার পয়সা খরচ না করে তার সৈন্যবাহিনী তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কত সুন্দর একটা পরিকল্পনা। এবং সেই রাজ্যটা কি হচ্ছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুলে পরিণত হচ্ছে, যেহেতু সেখানে তার রাজ প্রতিনিধি থাকছে, সমস্ত কিছু খবর তাদেরকে তুলে দিচ্ছে। এর বিনিময়ে সেই রাজ্যটা শুধু সুরক্ষা পাচ্ছে যে পার্শ্ববর্তী কোনো রাজ্য যাতে আক্রমণ না করে। এটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। তো হায়দ্রাবাদের নিজাম প্রথম এই অধীনতামূলক যে মিত্রতার যে নীতি সেটা কিন্তু গ্রহণ করেছিল হায়দ্রাবাদের নিজাম, এবং পরবর্তীতে একে একে অনেকেই গ্রহণ করেছিল ভারতের বিভিন্ন রাজ্যের রাজারা, যে পার্শ্ববর্তী রাজ্যের আক্রমণের ভয়ে তারা ব্রিটিশ শক্তির সাথে হাত মিলিয়েছিল। এটা গেল অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ওয়েলেসলি। যদিও দেখো তোমাদের এটা হচ্ছে 3, 4 এবং 8 নম্বরের পরীক্ষা, এক্সট্রা ফ্যাক্ট অতটা মনে না রাখলেও হবে। তবে দেখো তোমাদের এই যে তথ্যমূলক যে অ্যান্সারটা দেওয়ার জন্য এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন। আমি এতগুলো কথা বললাম, এতগুলো না বললেও কিন্তু হতো, জাস্ট শুধুমাত্র অধীনতামূলক মিত্রতা নীতি 2 লাইনে বললেই হতো, কিন্তু তোমাদেরকে এটাকে ভালোভাবে জানতে হবে। হঠাৎ করে দেখালো এটাও দিয়ে দিতে পারি যে অধীনতামূলক মিত্রতা নীতি, সেটা 3 নম্বরে দিয়ে দিল। ইতিহাসের কোশ্চেন কোথা থেকে দিবে খুব বলা মুশকিল, ঘুরিয়ে পেঁচে অনেক রকম ভাবে দিতে পারে। তুমি কিন্তু ওটা বলতে পারবে না যে আউট অফ সিলেবাস দিয়েছে অধীনতামূলক মিত্রতা নীতি, সেটা দিল। তোমরা 3rd সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, যারা হচ্ছে 3rd সেমিস্টারে আমার প্রত্যেকটা ভিডিও দেখেছো, আশা করা যায় যে তারা 37টা থেকে 38টা কোশ্চেনের অ্যান্সার তারা করেছে। এবার অনেকে কোশ্চেন করছে, স্যার আপনি যে সাজেশন দেননি, আপনি মক টেস্ট নিয়ে আলোচনা করেননি, এই ধরনের কিন্তু অনেক কোশ্চেন তোমরা করেছো মেসেজে। হ্যাঁ, এটা আমি করিনি, তার কারণ নিজের ব্যস্ততার কারণে। এসএসসি পরীক্ষা ছিল, ইন সার্ভিস টিচাররা অনেকটাই টেনশনে ছিল, সেই পরীক্ষাতে তাদেরকে পুনরায় আবার বসতে হচ্ছিল, সেই হিসাবে আমিও পরীক্ষাতে বসেছিলাম, সে কারণে হয়তো শেষের দিকে আমি সেগুলো দিতে পারিনি। তবে যারা ভিডিও লেকচারগুলো মন দিয়ে পড়েছো এবং শুনেছো, তাদের কিন্তু অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। অনেকেই SMS করে আমাকে বলেছে, অনেকে যেমন বলছে কি যে স্যার আমার পরীক্ষা ভালো হয়নি, আপনি এই দেননি ওই দেননি। আবার ফের অনেকে বলছে স্যার আপনার ভিডিওগুলো পড়ার জন্য 38-39টা স্যার ঠিক করেছি, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো সে কারণে দেখো যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভিডিওতে যেগুলো বলছি, লেকচারে যেগুলো বলছি, সেগুলো কিন্তু শুনতে হবে সমস্ত কিছু। শুধু একদম হুবহু কমন এই ধরনের যদি আশায় থাকো ইতিহাসের ক্ষেত্রে, সেটা কিন্তু ঠিক হবে না। ইতিহাসকে জানতে হলে একেবারে গোড়া থেকে জানতে হবে, বুঝা গেল? তো সেই কারণে দেখো যে সাম্রাজ্যবাদী যে নীতি, এই সাম্রাজ্যবাদী যে নীতি, তার প্রথমে হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, তার মাধ্যমে হচ্ছে বড় বড় অনেক রাজ্য গ্রাস করেছিল, বুঝা গেল? বিশেষ করে যে দক্ষিণ ভারতের অনেক রাজ্য, দক্ষিণ ভারতে একদম পুরোটাই কবজা করে নিয়েছিল ব্রিটিশরা। এরপরে দেখো যে সত্ত্ববিলোপ নীতি 1848, এই সত্ত্ববিলোপ নীতির প্রবক্তা কে ছিলেন? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। দেখো এই সত্ত্ববিলোপ নীতি সম্পর্কে তোমাদের 3rd সেমিস্টারেও আলোচনা আমি করেছিলাম, তবুও বলে দিচ্ছি। দেখো হালকাভাবে জানো, বেশি গভীরে জানার দরকার নেই, 3, 4 এবং 8 নম্বরের কোশ্চেন। সে কারণে হচ্ছে
এই দেখো যে কোম্পানি রাজনৈতিক কারণের মধ্যে সাম্রাজ্যবাদী নীতি মানে যেটা আমি বলে ফেললাম যে তার সাম্রাজ্য বিস্তার ঘটানোর জন্য যে নীতি বা অ্যাপ্লাই করা হচ্ছে সেটাই হচ্ছে সাম্রাজ্যবাদী নীতি। তো সেখানে অধীনতামূলক মিত্রতা নীতিটা বললাম কি এইভাবে যে ব্রিটিশদের সঙ্গে যে বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তুলে কিন্তু একের পর এক রাজ্য ব্রিটিশরা দখল করেছিল, তার মধ্যে হায়দ্রাবাদের মতো যে রাজ্যের কথা আমি বললাম। এরপর দেখো যে লর্ড ডালহৌসি এই সত্যবিলোপ নীতি 1848 সালে তিনি প্রয়োগ করেছিলেন। তাহলে এই সত্যবিলোপ নীতিটা কি? সত্য বিলোপ মানে যেটা সত্য ছিল সেটাকে যে বিলোপ করা হচ্ছে। তাহলে এখানে কোন সত্যর কথা বলা হচ্ছে? সত্য বলতে দেখো যে এতদিন ধরে যে ভারতীয় যে রাজ্যের রাজারা যেটা ছিল যে রাজার ছেলে রাজা হবে, এটাই স্বাভাবিক। আর রাজার কোনো ছেলে যদি না থাকতো তাহলে অন্য কাউকে সে রাজার পদে বসাতো বা সে দত্তক পুত্র নিয়ে তাকে সে সিংহাসনে বসাতো। এই ধরনের সিস্টেমটা ছিল, সত্যটা ছিল। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে উল্লেখযোগ্য যে ব্যক্তি গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি, তিনি কি ঘোষণা করলেন? তিনি বললেন কি যে না, এই ধরনের আর সিস্টেম চলবে না। ওরা কিন্তু এই জায়গাতে থাবা বসাচ্ছে, না এই ধরনের কোনো কিছু আর চলবে না। এতদিন ধরে যেটা ছিল এই সত্য আর চলবে না, সেটাকে বিলোপ ঘটানো হবে। অর্থাৎ কোন রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় যদি মারা যায়, সেই রাজ্যটি সরাসরি ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুক্ত হবে। অর্থাৎ সেই রাজ্যের প্রতি তার যদি কোনো দত্তক পুত্র থাকে তাহলে সে কিন্তু সেটা অধিকার লাভ করবে না, অর্থাৎ তার রাজা সে হবে না, তাকে ক্ষমতাচ্যুত করা হবে। তো এইভাবে দেখো যে তাহলে একটা সুন্দর একটা সিস্টেম, একটা তাদের যে কি বলবো কূটনৈতিক একটা চাল বলতে পারো, যে এটা ঘোষণা করলো। তার মাধ্যমে কি এবার অনেকেরই তো এই দেখো ছিল রাজ্যের রাজা কি যে তাদের পুত্র সন্তান ছিল না, তাহলে কি সেই রাজ্যটি যে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হতো। তো এইভাবে দেখো যে প্রথমত যে সাঁতারা রাজ্যটি, সাঁতারা রাজ্যটি হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে। এই ধরনের অনেক রাজ্য, যে সাঁতারা, সম্বলপুর, ঝাঁসি, এই ধরনের অনেক রাজ্য সেটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এইভাবে যে মারাঠা সাম্রাজ্যের রাজা দ্বিতীয় যে বাজিরাও, সেই দ্বিতীয় বাজিরাওয়ের যে পুত্র দত্তক পুত্র নানা সাহেব, সে কিন্তু তার সত্ত্ব থেকে বঞ্চিত হচ্ছে। তারপর ঝাঁসির রাজা মারা গেলে ঝাঁসি রানী লক্ষ্মীবাই সে সিংহাসনে বসলে তাকেও কিন্তু অগ্রাহ্য করা হচ্ছে। তাহলে এইভাবে দেখো যে এই সমস্ত যে গদিচ্যুত রাজারা বা যুবরাজরা বা রানীরা, তারা কিন্তু এই ব্রিটিশদের বিরুদ্ধে বহিঃপ্রকাশ, ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটা ঘটিয়েছিল যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের মাধ্যমে। তাহলে এই সাম্রাজ্যবাদী নীতি ছিল যে রাজনৈতিক কারণের মধ্যে অন্যতম কারণ। বোঝা গেল? তাহলে এখানে দেখো আর সেই রকম ভাবে বোঝার আর কোনো কিছু নেই। তো যতটা পারা যায় একদম অতি সাধারণভাবে বোঝার চেষ্টা করো। তাহলে রাজনৈতিক কারণ হিসেবে সাম্রাজ্যবাদী নীতি, এবং তার মধ্যে অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্যবিলোপ নীতি, এবং কে করেছিল সালটা একটু বলবে, এবং মেন হচ্ছে জিনিসটা কি সেটা একটু বুঝিয়ে দিলেই হবে। সত্যবিলোপ নীতিটা কি এবং অধীনতামূলক মিত্রতা নীতিটা কি যতটা শর্টকাটে বলা যায়। তার কারণ 3 এবং 4 নম্বর মানে কতটা তুমি লিখবে, বেশি লেখা তো কোনো প্রয়োজন নেই। তোমাদের এখানে এর আগের যেমন থার্ড সেমিস্টারে পরীক্ষা দিলে সেখানে
যে এমসিকিউ মানে প্রচুর পরিমাণে পড়তে হয়েছিল। এই জায়গাতে যে ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু পড়তে হবে কম এবং বুদ্ধি খাটিয়ে সেখানে কিন্তু তোমাদেরকে সঠিক জিনিসটাকে, সঠিক তথ্যটাকে সেখানে উপস্থাপন করতে হবে। তাহলে এমন বেশি লিখতে লাগলে লিখতে লিখতে যে সঠিক যে তথ্যটা সেটা কিন্তু লিখলে না, সেটা কিন্তু হবে না। অর্থাৎ যেহেতু তোমাদের নাম্বার একদম ফিক্সড বেঁধে দেওয়া হয়েছে 3 এবং 4 এবং 8, তো সেই হিসাবে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে, চলো তাহলে দ্বিতীয় কারণ কি দেখবো। এখানে দেখো যে কুশাসনের অজুহাতে রাজ্যগ্রাস। কুশাসন মানে হচ্ছে খারাপ শাসন ব্যবস্থা। তাহলে বিভিন্ন রাজ্যে আমরা এখন বর্তমানে যে একবিংশ শতাব্দীতে, সেখানে আমাদের যেমন রাজ্যের যে মুখ্যমন্ত্রী সে রাজ্য চালাচ্ছে এবং সেন্ট্রালে হচ্ছে প্রধানমন্ত্রী। তো দেখো বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে। তো অনেক সময় কি হচ্ছে যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সঠিকভাবে সেই রাজ্যকে পরিচালনা করতে পারছে না, তখন সেখানে রাষ্ট্রপতি শাসন কায়েম হচ্ছে। তো সেই ধরনের দেখো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরও আরেক মানে রাজ্যগ্রাস নীতির মধ্যে আরেকটি নীতি প্রয়োগ করেছিলেন, সেটা হচ্ছে কুশাসনের অজুহাতে সেই রাজ্যটিকে দখল করা। কুশাসন অর্থাৎ বলছে কি যে কোন একটা রাজ্য, সেটা সেই রাজ্যের রাজা সঠিকভাবে পরিচালিত করতে পারছে না, পরিচালনা করতে পারছে না। সেখানে যে সাম্রাজ্যের জনগণ তারা সুখী নয়, অর্থাৎ তারা খেতে পাচ্ছে না, সেখানে সব সময় অশান্তি লেগে রয়েছে, সেখানে হত্যা বিদ্রোহ সব সময় চলছে। এই ধরনের যে যে পরিস্থিতি যে রাজ্যের সৃষ্টি হচ্ছে, সেই রাজ্যটাকে বলছে কি যে সেখানে কুশাসন চলছে, অর্থাৎ রাজা সেখানে সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারছে না। তো সেই রাজ্যটাকে সেই সময়ে যে ব্রিটিশ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করতে হবে, এই ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি হয়। তো ওই ধরনেরই পরিস্থিতি এই সময়ে যখন হচ্ছে ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করছিল, তখন অযোধ্যা নামক যে রাজ্যটি, সেটা হচ্ছে কুশাসনের অজুহাতে দখল করে নিচ্ছে। আগে যেমন সাম্রাজ্যবাদী নীতি হিসাবে সত্য বিলোপ নীতি এবং অধীনতামূলক মিত্রতা নীতিকে দেখতে পেলাম, তো এই জায়গাতে দেখো যে অযোধ্যা কুশাসনের অজুহাতে দখল করে নেওয়া হলো। অর্থাৎ অযোধ্যার যে শেষ শাসক ওয়াজিদ বলছে কি যে সে ঠিকঠাক ভাবে রাজ্যকে চালাতে পারছে না, সেই হিসাবে সেই ওয়াজিদের রাজ্য আক্রমণ করে সেখানকার যে দুর্গগুলো, সেখানকার প্রাসাদ লুণ্ঠন করে সেটাকে সরাসরি ভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করছে। তাহলে কুশাসনের অজুহাতে যে ব্রিটিশরা বিভিন্ন রাজ্যকে তারা দখল করেছিল, তাহলে রাজনৈতিক কারণ হিসাবে যে কুশাসনের যে অজুহাত, এটাকে নেওয়া হচ্ছে। এরপর দেখো যে ভাতা বন্ধ এবং পদমর্যাদা লোপ। তাদের তো লক্ষ্য একটাই কি যে আমরা ভারতবর্ষকে শাসন করব, এবং ভারতবর্ষকে শাসন করতে হলে যা যা করণীয় সমস্ত কিছু কিন্তু তারা করবে এবং করছিল। তার মধ্যে দেখো আর একটা হচ্ছে, সেটা হচ্ছে ভাতা বন্ধ এবং পদমর্যাদা লোপ। অর্থাৎ বলতে পারো যে সেই সময়টাতে, অর্থাৎ ব্রিটিশরা যখন ভারতবর্ষে শাসন করছিল, বিভিন্ন রাজ্যের যে রাজারা তারা কিন্তু বিভিন্ন ভাতা পেত। যেমন মারাঠা যে সম্রাট নানা সাহেব, সেও কিন্তু ভাতা পেত। তো সেই দিক থেকে দেখো এই ধরনের বিভিন্ন রাজ্য তাদেরকে অর্পণ করা হয়েছিল, সেই রাজ্যের রাজাদের কিন্তু তাদের নির্দিষ্ট একটা ভাতা দিত এবং তার বিনিময়ে যে ব্রিটিশদেরকে তারা ট্যাক্স দিত। তো দেখো যে এই ধরনের যে পরিস্থিতি হয়েছিল যে ব্রিটিশরা সরাসরি ভাবে ভাতা বন্ধ করে দিল। তাহলে এদিকে নানা সাহেবের যে ভাতা, সেটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিল। শুধুমাত্র যে মারাঠাদের নয়, বিভিন্ন অন্যান্য রাজ্যেরও
এই ধরনের যে ভাতাগুলো প্রদান করা হতো যে ব্রিটিশ সাম্রাজ্য কর্তৃক বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কর্তৃক, সেগুলো কিন্তু সমস্ত কিছুকে টোটালি স্টপ করে দেওয়া হলো। এবার হচ্ছে পদমর্যাদা। তাহলে পদমর্যাদার লোপ করা হলো। কার পদমর্যাদা লোপ করা হয়েছিল? পদমর্যাদা দেখো যে আমাদের ভারতবর্ষে কারা শাসন করেছিল সব থেকে বেশি, সেটা আমরা জানি, মুঘলরা সব থেকে বেশি শাসন করেছিল। তাহলে এই মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তার যে সম্রাট যে উপাধি, সেটাকে কিন্তু লোপ করা হলো এবং তাকে নির্বাসনে পাঠানো হলো। তাহলে এই ধরনের কাজগুলো একদম কি বলতে পারো কুরুচিকর যে কাজ, এই সমস্ত কাজগুলো তারা কিন্তু করেছিল। তাহলে ভাতা বন্ধ করে দেওয়া, পদমর্যাদা লোপ করা, তাহলে কি এগুলো অবশ্যই যে রাজার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, যার পদমর্যাদাকে কেড়ে নেওয়া হয়েছে, সে কি চুপ করে বসে থাকবে? কখনোই সে চুপ করে বসে থাকবে না। সে কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি চাইছিল, যাতে হচ্ছে তার যে এই অপমানের যে প্রতিশোধ সে কিন্তু নিতে পারে। তার সঠিক যে প্ল্যাটফর্মটা যেটা ছিল সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। এরপর দেখো যে রাজনৈতিক কারণের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য কারণ যেটা রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন রাজপ্রাসাদ লুণ্ঠন। তাহলে কোনো কিছুই তারা ছাড়েনি, বিভিন্ন অজুহাতে যেমন রাজ্য গ্রাস করছিল, বিভিন্ন নীতি প্রয়োগ করে যেমন রাজ্য গ্রাস করছিল, তেমনি হচ্ছে যে দুর্বল যে রাজ্যগুলো, তাদের সেই সমস্ত দুর্বল রাজ্যগুলোর যে রাজপ্রাসাদগুলো তারা লুণ্ঠন করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলতে পারি, বলা যায় যে নাগপুর, তারপরে অযোধ্যা, একটু আগে আমি ওটা বললাম যে অযোধ্যা, এই সমস্ত যে রাজ্যগুলো, তার যে রাজপ্রাসাদ সেগুলো কিন্তু লুণ্ঠন করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে রাজনৈতিক কারণ হিসাবে বিভিন্ন রাজপ্রাসাদ যে লুণ্ঠন, সেটাকে বলা যেতে পারে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অযোধ্যা এবং নাগপুরের রাজপ্রাসাদে কোনো কিছুই রাখিনি, তারা সমস্ত কিছুই লুট করে নিয়ে চলে এসেছিল। দেখতেই পাচ্ছ যে ছবিটার দিকে একটু তাকাও, যে কিভাবে তারা লুট করেছিল, কোনো কিছুই বাদ দেয়নি। যে লুট করার মানে যে শুধুমাত্র সেটাকে কেড়ে নিয়ে চলে এলো তা নয়, এই লুট করতে গিয়ে সেই রাজপ্রাসাদকে ধ্বংস করা এবং সে রাজ প্রহরীদের তাদেরকে হত্যা করা, এই সমস্ত নৃশংসমূলক যে কাজগুলো তারা কিন্তু করত। তাহলে রাজনৈতিক কারণ হিসাবে বিভিন্ন রাজপ্রাসাদ যে লুণ্ঠন, এটা বলা যেতেই পারে। এবার দেখো আমরা রাজনৈতিক কারণ সেটা ব্যাখ্যা করলাম। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর এবং 4 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমি ব্যাখ্যা করলাম। রাজনৈতিক কারণ হিসেবে সাম্রাজ্যবাদী নীতি এবং তার মধ্যে অধীনতামূলক মিত্রতা, সত্যবিলোপ নীতি, কুশাসনের অজুহাতে যে দখল এবং বিভিন্ন রাজপ্রাসাদ যে লুণ্ঠন, তারপর ভাতা বন্ধ, এগুলো সবই হচ্ছে রাজনৈতিক কারণের মধ্যে পড়ছে। তাহলে 3 এবং 4 নম্বরের যদি কোশ্চেন আসে কি যে রাজনৈতিক মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ সম্পর্কে লিখো, তাহলে অবশ্যই তোমরা এটা লিখতে পারবে তো। তাহলে রাজনৈতিক কারণ হিসাবে যদি কোশ্চেনটা যদি আসে, তাহলে ধরো কি আমি একটা 3 নম্বরের কোশ্চেনই আমি আলোচনা করলাম, এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে এসছে, তাহলে নিশ্চয়ই যে সুশীল স্যার যেটা আলোচনা করলো, এখান থেকে তোমরা যদি আলাদাভাবে কোনো বই, টেক্সট বুক বা রেফারেন্স বুক না পড়ে, আশা করা যায় এই ভিডিও লেকচারের মাধ্যমে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা লিখতে পারবে। এই পয়েন্টগুলোই বিভিন্ন বইয়ে পাবে আর এগুলোই থাকবে, তোমাদেরকে এভাবে পড়তে হবে। মেন জিনিসটা হচ্ছে তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, বুঝে পড়ো, কোনো কিছু অসুবিধা হবে না। সেখানে তোমার কোনো শিক্ষক পাশে থাকুক বা কোনো তোমার বই, টেক্সট বুক বা কোনো ভালো রেফারেন্স বুক তোমার পাশে থাকুক, এগুলো যদি না থাকে তবুও তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে ভালোভাবে জিনিসটাকে যদি বুঝতে পারো। তাহলে রাজনৈতিক কারণ হিসাবে যে পয়েন্টগুলো আমি তুলে ধরলাম, সেগুলি হচ্ছে
গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেগুলোকে মনে রাখো, সেগুলোকে লিখো, তাহলেই নাম্বার পাবে। এর থেকে আর বেশি ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী যে কারণ সেটা আমরা আলোচনা করি, সামাজিক কারণ। প্রত্যেকটা বিদ্রোহের যে সামাজিক কারণটা সেটা থাকে, বিদ্রোহ বা বিপ্লব যাই বলো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ক্লাস 9-এ ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে দেখেছি যে এই ফরাসি বিপ্লব বা ফেব্রুয়ারি বিপ্লব বা জুলাই বিপ্লব, বিভিন্ন জায়গাতে এই কারণগুলো কিন্তু কমন থাকছে, সামাজিক কারণ। তাহলে যদি সিপাহী বিদ্রোহের কারণ দেখানো, এটা যদি 8 নম্বরে কোশ্চেন যদি আসে, যদিও এখানে তোমাদের 3 এবং 4 নম্বরই বলেছে কি যেখান থেকে দেবে, তো সেই হিসাবে সেখানে কারণ বলতে তোমরা অটোমেটিক ব্রেন খাটিয়ে কিন্তু এই কারণগুলো বলে দিতে পারো, কি যেহেতু স্যার বলেছিল কারণ মানে হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, এই সমস্ত কারণগুলো থাকছে, তো সেই হিসাবে দেখো এই কারণগুলো, সামাজিক কারণগুলো অটোমেটিক চলে আসবে। এবং এই কারণের মধ্যে তাৎক্ষণিক যে কারণ বা প্রত্যক্ষ কারণ প্রত্যেকটা বিদ্রোহের একটা করে থাকে, তো সেই হিসাবে দেখো যে প্রত্যক্ষ কারণ হিসাবে সেটা আমরা বা তাৎক্ষণিক কারণ হিসাবে পরে আমরা আলোচনা করব, এখন বলছি না সেটা। তো সামাজিক কারণটা কি আছে সেটা আমরা দেখি। চলো, সামাজিক কারণের প্রথমে হচ্ছে সামাজিক বৈষম্য। সামাজিক বৈষম্য মানে ভেদাভেদ। তো ভেদাভেদ বলতে সেই সময় ভেদাভেদটা কাদের সঙ্গে ছিল? এখন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে হিন্দুদের এই সমস্ত কিছু বা হিন্দু মুসলিম এই ধরনের ভেদাভেদ নয়, সেখানে ভেদাভেদটা কাদের সঙ্গে? ভেদাভেদটা হচ্ছে ইংরেজ তথা হচ্ছে সাদা চামড়ার মানুষ এবং হচ্ছে ইন্ডিয়ান বা ভারতীয় মানে হচ্ছে কালো চামড়ার মানুষ, তাদের মধ্যে ভেদাভেদ বা বৈষম্য, সেটা হচ্ছে সামাজিক বৈষম্য। তো এই দেখো, এই যে ব্রিটিশরা, তারা কিন্তু এই কালো চামড়ার মানুষদের, এদেরকে একেবারে নিম্ন চোখে দেখত। নিম্ন চোখ বলতে কখনোই তাদেরকে তাদের সমপর্যায়ে নিয়ে যেতেন না। অর্থাৎ ইন্ডিয়ান মানে হচ্ছে তারা হচ্ছে খুবই নিকৃষ্ট, তারা হচ্ছে জঘন্য, তার নোংরা, এই ধরনের জিনিসগুলো থাকতো। অর্থাৎ সেই কারণে দেখো যে ব্রিটিশদের তথা ইউরোপীয়দের বিভিন্ন ক্লাব বা রেস্তোরাঁ, বিভিন্ন জায়গাতে তাদের সাইনবোর্ডে তারা লিখে রাখতো যে ভারতীয় তথা কুকুরদের প্রবেশ নিষেধ। মানে ভারতীয়দের কুকুরদের সাথে তুলনা করত, কুকুরদের সাথে ভারতীয়দের তুলনা, মানে বুঝতে পারছো কি যে ভারতীয়দের তারা কোন চোখে দেখতো। তাই এই ভেদাভেদটা তারা নিজেরাই তৈরি করেছিল। তারপরে হচ্ছে সামাজিক বৈষম্যের মধ্যে যদি বলতে যাও যে শিক্ষা দীক্ষা সমস্ত কিছুর দিক থেকে ভারতীয়দেরকে তারা নিচু চোখে দেখত, কি যে না ভারতীয়রা মানে কি, ভারতীয়রা তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না, তাদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন নেই। এমনকি যে ভারতীয়দের তারা যদি শিক্ষিত হয়েও যায়, তাদেরকে উচ্চ পর্যায়ে কোনো চাকরিতে তাদেরকে নিয়োগ করা যাবে না। লর্ড কর্নওয়ালিস তিনি কি বলেছিলেন ভারতীয়দের উদ্দেশ্যে? তিনি বলেছিলেন প্রত্যেক ভারতীয় তারা হচ্ছে দুর্নীতিপরায়ণ, ভারতীয়রা দুর্নীতিপরায়ণ, স্বার্থপর, তাদেরকে কখনোই যে উচ্চ পর্যায়ের কোনো চাকরিতে তাদেরকে নিয়োগ করা যাবে না। তার মানে বুঝতেই পারছো কি যে কতটা বৈষম্য এই ভারতীয়দের মধ্যে ছিল। তো আমরা এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে যে আফ্রিকার যে নাটালে সেখানে আন্দোলন গড়ে তুলেছিল, সেটা আমরা জানি, তো সেদিকে যাচ্ছি না। তো এই বৈষম্য যে ব্রিটিশদের সঙ্গে সামাজিক যে বৈষম্য, সেটা হচ্ছে এই সিপাহী যে বিদ্রোহ বা মহাবিদ্রোহের অন্যতম কারণ হিসাবে ছিল। তো এইভাবে যে ভারতীয় যে সৈন্যবাহিনী তাদেরকে নিম্ন চোখে দেখত, সেই কারণে সিপাহীরা বা সৈন্যরা তারাও কিন্তু এই ব্রিটিশ বিরোধীতে রূপান্তরিত হয়েছিল। ঠিক আছে, চলো ইংরেজ রাজ কর্মচারীদের মনোভাব। তাহলে ইংরেজ রাজ কর্মচারীদের মনোভাবটা ভারতীয়দের প্রতি কেমন ছিল? তো আগের যে পয়েন্টে আমি অনেকটাই সেটা তুলে ধরার চেষ্টা করলাম যে ইংরেজদের মনোভাবটা ভারতীয়দের
প্রতি কি ধরনের ছিল? এই যে যেটা বললাম যে কালো চামড়ার যারা মানুষ তারা ছিল একেবারে নিকৃষ্ট শ্রেণীর মানুষ। তারা কি শিক্ষা দীক্ষায় কখনো দেওয়া উচিত নয়, বা কোনো কেউ যদি শিক্ষা দীক্ষায় যদি শিক্ষিত হয়ে ওঠে তাকে কোনো উচ্চ পর্যায়ে চাকরিতে তাদেরকে নিয়োগ করা যাবে না, এই ধরনের মনোভাবটা ছিল। অর্থাৎ ভারতীয়দের প্রতি মনোভাবটা এইভাবে তাদের তৈরি হয়েছিল। ভারতীয়দের মানে হচ্ছে তাদের থেকে কিন্তু সবসময় দূরে থাকতে হবে। ব্রিটিশদের যে মনোভাব যেটা তৈরি হচ্ছিল, এমনকি আইন করে, তাদের যে পার্লামেন্ট কর্তৃক আইন করে সেটা ঘোষণা করা হয় যে ভারতীয় ব্রিটিশরা ভারতীয়দের নিকৃষ্ট শ্রেণী হিসাবে যেমন দেখছে, এবং এই ভারতীয়রা ব্রিটিশদেরকে সম্মান জানার জন্য কোনো যদি ব্রিটিশ সেনাবাহিনীর হোক বা অন্য কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তি হোক বা নর্মাল ব্যক্তি হোক না কেন, তারা ব্রিটিশদের সঙ্গে যদি রাস্তাঘাটে দেখা হয় তাহলে তাদেরকে স্যালুট জানাবে, এই ধরনের মনোভাবটা ছিল। তারপরে হচ্ছে কি, সামরিক বাহিনীতে যদি ব্রিটিশরা থাকে এবং তার সাথে যদি ভারতীয়রা থাকে তো তাদেরকে অন্য চোখে দেখতো, তাদের বেতন কম থাকতো। কিন্তু ব্রিটিশ যে সেনাবাহিনীর যারা কাজ করতো তাদের বেতন কিন্তু ভারতীয়দের থেকে বেশি থাকতো। অর্থাৎ এই ধরনের মনোভাবটা ছিল, সব দিক থেকেই ভারতীয়দেরকে একেবারে নিচু চোখে দেখতো। তা এই ধরনের মনোভাবটা তাদের মধ্যে তৈরি হয়েছিল। শুধুমাত্র এটা নয় যে সামরিক দিক থেকে বা অন্য দিক থেকে, ধর্মীয় দিক থেকেও যে খ্রিস্টান ধর্ম ছিল সব থেকে উপরে, হিন্দু বা ইসলাম ধর্ম তাদের সেই খ্রিস্টান ধর্মের তুলনায় হচ্ছে অনেক নিচে স্থান করত। অর্থাৎ এই সমস্ত ধর্ম ঠিক নয় তাদের যে ব্যাখ্যা অনুসারে। অতএব সবসময় তারা খ্রিস্টান ধর্মে তাদেরকে রূপান্তরিত করার চেষ্টা করতেন, ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম থেকে তাদেরকে সেই ধর্মে। কিন্তু তোমরা চলে এসো যে খ্রিস্টান ধর্ম হচ্ছে সব থেকে শিক্ষিত এবং উন্নত মানের যে ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, এই সমস্ত হিন্দু ধর্ম বা ইসলাম ধর্মে কোনো কিছু নেই, এইভাবে ইংরেজদের যে মনোভাব সেটা কিন্তু ছিল। এবং তা পরবর্তীতে সেটা হয়ে দাঁড়িয়েছিল যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের অন্যতম কারণে। মিশনারিদের ভূমিকা সামাজিক কারণ হিসেবে মিশনারিদের কি ভূমিকা ছিল? তো দেখো যে খ্রিস্টান যে মিশনারি তারা প্রথমে ভারতবর্ষে এসেছিল যে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য। এবার দেখো যে তারা প্রথমে নিজের ধর্মটাকে প্রচার করত। এর পরবর্তীতে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ক্ষমতা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখন ধর্ম প্রচার করার যে ধরনটা সেটাও কিন্তু পাল্টাতে থাকছে। একটা ধর্মকে আঘাত করে তারা কিন্তু ধর্ম প্রচার করতো না প্রথম দিকে, কিন্তু তাদের যখন আস্তে আস্তে ক্ষমতা যখন বাড়তে থাকছে তখন এই খ্রিস্টান মিশনারি তাদের ধর্ম প্রচারের যে প্রবণতাটা সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। কোন ধরনের পরিবর্তন? অন্য ধর্মকে আঘাত করে নিজের ধর্মের যে শ্রেষ্ঠত্ব সেটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটানো। অর্থাৎ যে ইসলাম ধর্মে কোনো কিছু নেই, হিন্দু ধর্মে কোনো কিছু নেই, তোমরা সেই ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, এই ধরনের যে প্রচার তারা কিন্তু ঘটাতে থাকছে। তাহলে ধর্ম প্রসঙ্গে আজ দেখো যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা আমাদের নিজের ধর্ম সম্পর্কে কেউ কোনো কিছু বললে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। তাহলে এই সময়ে যে খ্রিস্টান মিশনারিরা যারা খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়ে, যীশু খ্রিস্টের যে মহত্ব প্রচার করতে গিয়ে যখন হিন্দু ধর্ম বা ইসলাম ধর্মের যখন গোড়াতে যখন আঘাত দিচ্ছে, সেই জায়গাতে একটা যে বিদ্রোহের যে রূপ ধারণ করবে সেটা হচ্ছে স্বাভাবিক। অর্থাৎ যে এখানে বলা যেতে পারে যে সিপাহীরা এই বিদ্রোহ শুরু করলেও
সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এই মিশনারিদের এই ধর্ম প্রচারের জন্য তারা কিন্তু এই মহাবিদ্রোহে দলে দলে তারা যোগ দিয়েছিল। অর্থাৎ সমস্ত শ্রেণীর মানুষ, মধ্যবিত্ত বা চাকরিজীবী বা কৃষক শ্রেণীর মানুষও এই বিদ্রোহে যোগদান করেছিল। তার কারণটা এটাই, এই যে মিশনারিরা যে ধর্মীয় যে আঘাত দিয়েছিল ভারতীয়দের, এই আঘাত থেকে তারা রেহাই পেতে চেয়েছিল, যে আমাদের ধর্মকে তারা কুলুষিত করছে, এর যথেষ্ট প্রতিবাদ করা উচিত, এবং প্রতিবাদ করার জন্যই তারা মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহে তারা যোগদান করেছিল। বোঝা গেল? তাহলে এই মিশনারিদের যে ভূমিকাটা সেটা কিন্তু কম ছিল না। তো এই মিশনারিদের ভূমিকাটাকে যে সামাজিক কারণ হিসাবে গ্রহণ করা যেতে পারে। এই যে দেখছো যে একজন খ্রিস্টান মিশনারি সে ভারতীয়দের, এই দেখো যে নিশ্চয়ই জোরহাত দিয়ে সেটা হিন্দু ধর্মের দিক চিহ্নিত করছে, তো তাকে কিন্তু তার যে নিজের যে ধর্ম, সেই ধর্মের যে মহত্ব, যে প্রচার বা ধর্মের যে গুণগান করতে তাকে কিন্তু বাধা সৃষ্টি করছে। তো এইভাবে যে সমাজের মানুষ তারা মিশনারিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, এবং যে ভারতীয় সিপাহী যারা হচ্ছে আন্দোলন গড়ে তুলেছিল তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। ঠিক আছে, চলো তো পরের কারণটা দেখি। ধর্ম নাশের গুজব। ধর্ম নাশের গুজব, গুজব, এই গুজব কথাটা আমরা ক্লাস 9-এ অনেকবার শুনছি, তাই কি না? যে গুজবের কারণে ফরাসি বিপ্লবে কত কি না ঘটেছিল, বাস্তিল দুর্গের পতন ঘটেছিল, মনে পড়ছে তো? বাস্তিল দুর্গের পতন, এই গুজবের জন্য দেখা দিয়েছিল যে সেপ্টেম্বরের হত্যাকাণ্ড ঘটেছিল, তাই কি না? এই ধরনের তো এই গুজবের কারণে, অর্থাৎ ধর্মনাশের গুজব, সামাজিক কারণ হিসেবে ধর্মনাশের গুজব। তো এই গুজবটা কি ধরনের ছিল? ধর্মনাশের যে গুজব যেটা ছিল, যেখানে বলা হচ্ছে যে বাজার বলতে যে খাদ্য সামগ্রিক যে বাজার, সেখানে যে সিপাহীদের যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে খাবারগুলো, সেই খাবারগুলো যেগুলো হচ্ছে পুষ্টিকর যে খাদ্য, সেই সমস্ত খাবারগুলোতে নাকি যে শূকর এবং গরু তার হাড় গুঁড়ো সেখানে মেশানো হচ্ছে, এই ধরনের একটা গুজব। অর্থাৎ সেখানে কি হচ্ছে যে ধর্মনাশের একটা আশঙ্কা, ধর্মনাশ, অর্থাৎ গরু খাওয়া সেটা হচ্ছে যেমন হিন্দু ধর্মের ক্ষেত্রে সেটা পাপ, সেমনই হচ্ছে যে শূকর খাওয়া সেটা কিন্তু ইসলাম ধর্মের ক্ষেত্রে হারাম। তাহলে দুটো ধর্মের এখানে কিন্তু বিপদ ডেকে আনছে, কি যে হ্যাঁ, দুটো ধর্মকে এখানে বিনষ্ট করছে কারা? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা দুটো ধর্মকে কুলুষিত করছে। অর্থাৎ এই সমস্ত খাবার যে ইন্ডিয়ান যে আর্মিরা তারা খাচ্ছে, শুধুমাত্র যে ইন্ডিয়ান আর্মিরা খাচ্ছে তা নয়, বিভিন্ন যে সম্ভ্রান্ত যে পরিবারের বা মধ্যবিত্ত পরিবারের যে ভারতীয়রা তারাও কিন্তু খাচ্ছে। তাহলে এই খাবার খেয়ে তারা কিন্তু নিজের ধর্মচ্যুত হচ্ছে। তাহলে এখান থেকে রেহাই পাওয়ার জন্য তারা বিদ্রোহের পথে পা বাড়াচ্ছে। তাহলে এই ধর্মনাশের যে গুজব, এখান থেকেই বলতে পারি যে সমাজের মানুষরা, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষরা, তারাও কিন্তু সিপাহী বিদ্রোহের সাথে বা মহাবিদ্রোহের সঙ্গে যোগদান করছে। সামাজিক কারণ, সমাজ মানে হচ্ছে সংস্কারমূলক হচ্ছে কাজ, তাই তো? তাহলে সমাজের সংস্কারমূলক যে কাজ করেছিলেন ব্রিটিশরা, ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় হিন্দু সমাজের বা মুসলিম সমাজে যে কুসংস্কার থেকে কিন্তু মুক্ত করেছিল ব্রিটিশরা।
সেটা কিন্তু আমরা আধুনিক চর্চার ক্ষেত্রে সেটা কিন্তু মেনে নিই। তবে দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা বিভিন্ন সমাজ সংস্কার কাজ বা উন্নয়নমূলক অনেক কাজ করেছিল। যেমন আমরা দেখতে পাই লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রোধ করেছিল। তারপরে বাল্য বিবাহ, তারপরে শিশু কন্যা হত্যা, এই ধরনের অনেক শিশু কন্যা হত্যা, তারপর আর কি বলবো, সব থেকে বিধবা বিবাহ লর্ড ডালহৌসি। এই লর্ড উইলিয়াম বেন্টিং থেকে শুরু করে লর্ড ডালহৌসি থেকে শুরু করে লর্ড ক্যানিং, এরা কিন্তু অনেক সমাজ সংস্কারমূলক কাজ করেছিলেন সমাজে উন্নতির জন্য। এমনকি লর্ড ডালহৌসি যে রেলপথ স্থাপন থেকে শুরু করে ডাক টিকিট ব্যবস্থা চালু, সমস্ত কিছু করেছিলেন। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সমাজের উন্নয়নের কাজে লাগে। তবে দেখো, এই সময়ে যখন এই কাজগুলো যখন হচ্ছে, ব্রিটিশদেরকে ভারতীয়রা এতটা খারাপ চোখে দেখছে যে এই উন্নয়নমূলক বা সংস্কারমূলক কাজগুলো তাদেরকে আর ভালো লাগেনি। সতীদাহ প্রথা রোধ করেছে, মানে এটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক করেনি। রেলপথ স্থাপন করেছে, সেটা ব্রিটিশরা তাদের নিজের কাজের জন্য সেটা কিন্তু করেছে। ডাক টিকিট ব্যবস্থা, ডাক ব্যবস্থা যেগুলো করেছে সেটা হচ্ছে নিজের স্বার্থে করেছে। তাহলে এই যে সমাজের বিভিন্ন যে কুপ্রথাগুলোকে দূরীভূত করেছিলেন, সেগুলো সমাজের মানুষ কিন্তু তখনও ভালো চোখে দেখেনি। আজ আমরা দেখছি, আজ আমরা লর্ড উইলিয়াম বেন্টিংকে, লর্ড ডালহৌসিকে, ক্যানিংকে, এরাকে আমরা মাথায় রাখছি। ঠিক আছে, যে লর্ড ডালহৌসি অনেক কিছু আমাদের জন্য করেছিল, ওয়ারেন হেস্টিংস অনেক কিছু আমাদের জন্য করেছিল, কলকাতা মাদ্রাসা করেছিল, করেছিল। আজ কিন্তু সেই সময়ে সমাজের মানুষ এগুলোকে ভালো চোখে দেখেনি। আমি যেটা বোঝাতে চাইছি যে এই উন্নয়নমূলক কাজগুলো তাদের কাছে সন্দেহের চোখে দেখেছিল, অর্থাৎ এগুলো উন্নয়ন নয়, সেটা হচ্ছে তারা নিজের স্বার্থে এগুলো করেছে। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে কি, যে সামাজিক যে কারণ, অর্থাৎ এই সিপাহী বিদ্রোহের সামাজিক কারণের মধ্যে উল্লেখযোগ্য পয়েন্ট হিসাবে এটাকে ধরা যেতে পারে। এই যে সন্দেহের চোখে যে দেখা, যে যেগুলো করছে সেগুলো হচ্ছে সবই হচ্ছে তাদের নিজের স্বার্থে করছে, স্বার্থ ছাড়া কোনো কিছু নেই এখানে। যে সমস্ত কাজগুলো সবকিছু হচ্ছে স্বার্থ। তাহলে সামাজিক কারণের মধ্যে এটাকে অবশ্যই রাখা যেতে পারে।